আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় বসে পড়াশোনা করছো। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ময়মনসিংহ অনলাইন ক্লাসের পক্ষ থেকে। উম্মে হাবিবা আক্তার, প্রভাষক সমাজবিজ্ঞান, বড়ুয়া ডিগ্রি কলেজ, ফুলপুর, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের নবম অধ্যায় পড়িয়েছিলাম, দ্বাদশ শ্রেণীর বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। এই অধ্যায় থেকে জনসংখ্যা সমস্যা আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সামনে আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো, আমি তোমাদের সামনে দুটি ছবি তুলে ধরেছি। এখানে দেখো কয়েকটি শিশু একটা পোস্টারে দাঁড়িয়ে আছে। এখানে কি লেখা আছে? সাক্ষরতায় মুক্তি, তাই না? হ্যাঁ, তারপর দেখো পাশে অনেকগুলো শিশুর সাথে একজন বয়স্ক মহিলা পড়াশোনা করছে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমরা বলো তো, কি আজকে তোমাদের আলোচনার বিষয়টা কি হবে? আজকে তোমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের যে নিরক্ষরতা সমস্যা, সেই সমস্যা আলোচনা করব। এই পাঠ শেষে, আলোচনা শেষে তোমরা যে বিষয়গুলো তোমরা বলতে পারবে সেগুলো হচ্ছে নিরক্ষরতা কি তা বলতে পারবে, নিরক্ষরতার সাথে সংশ্লিষ্ট যে কারণসমূহ আছে সেগুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপর বাংলাদেশের সমাজ জীবনে নিরক্ষরতার প্রভাব যে রয়েছে সেই প্রভাবগুলো ব্যাখ্যা করতে পারবে। এই যে নিরক্ষরতার যে কারণসমূহ রয়েছে, এই কারণসমূহর দূরীকরণের উপায় বিশ্লেষণ করতে পারবে। চলো আমরা মূল পাঠে চলে যাই। দেখো, আমি তোমাদের নিরক্ষরতা কি সে বিষয়ে এখন আলোচনা করব। রিড, রাইট অ্যান্ড এরিথমেটিকের অনুপস্থিতি হচ্ছে নিরক্ষরতার মূল কথা। যে ব্যক্তি কোনো বিধি লিখতে, পড়তে এবং দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ করতে পারে না, সেই হচ্ছে নিরক্ষর। দেখো, অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে আমরা কি বলি? স্বাক্ষর। এবং অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে আমরা বলি নিরক্ষর। 1981 সালে আদমশুমারির প্রতিবেদনে বলা হয়, চিঠি লেখা, পড়া এবং বুঝতে সক্ষম হওয়াকে বলে সাক্ষরতা। অর্থাৎ যে কোনো ভাষায় লেখাপড়া এবং বোঝার অক্ষরতাই হচ্ছে অক্ষমতা, যেটা বোঝার, ওই ভাষা, চিঠি লেখা, পড়া, এগুলো অক্ষমতাকে কি হচ্ছে? নিরক্ষরতা। তারপরে দেখো, জাতিসংঘ সংস্থা ইউনেস্কো প্রতিবেদনে বলা হয়েছে, যে ব্যক্তি স্বাক্ষর বলা হয়, সে ব্যক্তিকে স্বাক্ষর বলা হয় যে তার দৈনন্দিন জীবনে সংক্ষিপ্ত এবং সাধারণ বক্তব্যকে উপলব্ধি সহ পড়তে এবং লিখতে সক্ষম। আর সেই ব্যক্তি নিরক্ষর যে তার দৈনন্দিন জীবনের কোনো সংক্ষিপ্ত ও সাধারণ বক্তব্য উপলব্ধি সহ পড়তে ও লিখতে অক্ষম। আমাদের দেশ উন্নয়নশীল দেশ। আমাদের দেশে বর্তমানে সাক্ষরতার হার হচ্ছে 57.9%। এর মাঝে পুরুষ হচ্ছে 61.1% আর মহিলা হচ্ছে 54.8%। আর বাকি যে 42.2% হচ্ছে নিরক্ষর। এখন আমরা
চলো যাই নিরক্ষরতার যে কিছু কারণ আছে, সেই নিরক্ষর আমাদের দেশে কেন নিরক্ষরতা, সেই কারণগুলি এখন আমরা আলোচনা করব। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম যে কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি দেখতে পাচ্ছি যে কতগুলো শিশু বসে আছে, বসে খাবার খাচ্ছে, মানে রাস্তার ধারে, মানে শিশুদের শরীরে মানে কোনো পুষ্টিহীনতা এরকম দেখা যাচ্ছে খাবার, ওইখানে দুটি শিশু খাবার অভাবে বসে আছে। এতে যে ছবি দুটো দেখে আমরা বুঝতে পারছি কি দারিদ্র এক প্রথম কারণ হচ্ছে, নিরক্ষরতার কারণ হচ্ছে দারিদ্র। দারিদ্রের কারণে আমাদের দেশে অধিকাংশই শিশুরা পড়াশোনা করতে পারে না, সাক্ষরতা অর্জন করে না, তার কারণ তাদের সন্তানদের পড়াশোনার জন্য যতটুকু টাকা পয়সা প্রয়োজন ততটুকু টাকা পয়সা তাদের কাছে থাকে না, তাদের পড়াশোনা চালানোর জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়, যার দরুন দারিদ্রতা হচ্ছে আমাদের দেশে নিরক্ষরতার একটি কারণ। এখন দেখো এখানে আমি আরেকটি ছবি রেখেছি, দেখো তিনটি কন্যা সন্তান, মেয়ে দেখতে পাচ্ছ, মানে কন্যা দেখতে পাচ্ছ। দেখো এই কন্যা সন্তান, যে কন্যা সন্তানের প্রতি নেতিবাচক মনোভাব হচ্ছে একটি কারণ, নিরক্ষরতার একটি কারণ। আমাদের দেশে গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষই মনে করেন যে কন্যা সন্তানকে লেখাপড়া করে কি হবে, তাদের তো বিয়ে দিতে হবে, এবং বিয়ে দেওয়ার সময় কি টাকা পয়সা প্রয়োজন পড়ে, টাকা পয়সা দিতে হবে, তাদেরকে কন্যা সন্তানের যে পড়াশোনা করানোর পরে তারা শ্বশুর বাড়িতে চলে যাবে, এরকম একটা নেতিবাচক মনোভাবের কারণে তাদের কি করে পড়াশোনা করায় না। তারা ভাবে যে কন্যা সন্তানের পিছনে যে টাকাটা আমরা ব্যয় করব, সেই টাকাটা ছেলে সন্তানের পিছনে যদি ব্যয় করি তাহলে তাদের মানে বৃদ্ধকালে ছেলে সন্তান ভরণ পোষণ করবে, এরকম একটা মনোভাব পোষণ করে থাকে, যার দরুন এই কন্যা সন্তানকে তারা কি করে পড়াশোনা করায় না, তারপরে কি নিরক্ষর থেকে যায়। তারপরে দেখো এখানে কি আছে, মাঠে পড়াচ্ছে, একজন শিক্ষক মাঠে পড়াচ্ছেন, তার মানে কি এখানে বিদ্যালয় ও শিক্ষকের যে একটা স্বল্পতা সেটা বুঝিয়েছেন, এটাও একটা কারণ। বিদ্যালয়ের স্বল্পতা, কারণ জায়গা স্বল্পতার কারণে অনেকে নিরক্ষর থাকতে যাচ্ছেন। শিক্ষকের স্বল্পতা, শিক্ষক যে একটা পড়াশোনা করাবে, সংখ্যা বৃদ্ধি করে, অধিকাংশ জনগণ বয়স্ক মেয়েদের কি করে শিক্ষার দিকে আগ্রহী করে তোলে না, তারা এই শিক্ষকের অভাবের কারণে তারা স্কুলমুখী বিদ্যালয়মুখী হয় না। এখন দেখো আমরা যাব আরেকটি ছবিতে, এখানে দেখো কেমন একটা বদ্ধ পরিবেশ, চটের ভিতরে বসে আছে, আমার বই পুস্তক নাই, পরিবেশের কোনো অবস্থা, মানে এটা হচ্ছে বিদ্যালয়ের যে অনুন্নত ও পরিবেশ ও অব্যবস্থাপনা। এখানে বলছে এই অনুন্নত পরিবেশের কারণেও অনেকেই কি করে বিদ্যালয়ের দিকে যায় না, যার দরুন কি নিরক্ষরতা আমাদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন এখানে দেখো যে রাস্তাটা কি ভেঙে গেছে, রাস্তা ভাঙা, পানি, ওখানে শিক্ষার্থীরা যেতে বিদ্যালয়ে যাচ্ছে কিন্তু তাদের যেতে কষ্ট হচ্ছে রাস্তা প্রান্তে। এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, যে এটা অনুন্নত যোগাযোগ ব্যবস্থাও হচ্ছে তোমার নিরক্ষরতার আরেকটি কারণ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, আমরা অনেক দূরে রাস্তা, মেয়েরা হেঁটে যাবে, রাস্তা ভালো না, ভাঙা চোরা, এইভাবে তারা বিদ্যালয় পর্যন্ত পৌঁছতে পারে না, তাদের সমস্যা হয়। এইগুলি চিন্তা করে অনেক বাবা মা তাদের সন্তানদের স্কুলমুখী করে না, যার দরুন তারা কি করে নিরক্ষর থেকে যান। এটা হচ্ছে আরেকটি কারণ। এখন আমরা যাব আরেকটি কারণ। দেখো এখানে আমরা কি ছবিটা দেখতেই পাচ্ছি যে বর কে নিয়ে যাচ্ছে, পিছনে গাড়ি ভর্তি আসবাবপত্র, তার মানে আমরা বুঝতে পারছি এটা যৌতুকটা নিরক্ষরতার আরেকটি কারণ। কারণ একজন কন্যা সন্তান যেন একজন বাবার মার পরিবারে জন্মগ্রহণ করে, তখন তার মাথার ভিতরে কাজ করে যে তাকে বিয়ে দিতে হবে, এবং বিয়ে দেওয়ার সময় তাকে পণ দিতে হবে। সেই পণের টাকাটা সে কি করে সঞ্চিত রাখে, সেভাবে তার কন্যা সন্তানকে পড়াশোনা না করিয়ে সে টাকাটা সঞ্চয় করে রেখে যৌতুক হিসেবে তাকে বিয়ে দেওয়ার জন্য রেখে দেয়।
এই যৌতুকটা নিরক্ষরতা আরেকটি কারণ। এখন দেখো সমাজে যে নিরক্ষরতার কিছু কারণ রয়েছে, এই কারণগুলি আমাদের দেশে, আমাদের সমাজে প্রভাব ফেলছে। যেমন ধরো নিরক্ষরতার কারণে কি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা আমাদের উপরে প্রভাব বিস্তার করছে। মানে জনসংখ্যা বৃদ্ধির কারণে অনেক বাবা মা তাদের সন্তানকে স্কুলমুখী করতে পারে না, মানে সামর্থ্য থাকে না, টাকা পয়সা পুরো নেই। এটাও একটা সমস্যা, জনসংখ্যার হচ্ছে সমস্যা। তারপর দেখো কুসংস্কার, যে এই যে কুসংস্কার, মেয়ে সন্তানকে বিয়ে দিয়ে দিতে হবে, বিয়ে দেওয়ার পরে হবে, এটা একটা কুসংস্কারের কারণে তারা কি মেয়ে সন্তানদের পড়াশোনা করায় না, তাদের ঘরে রেখে দেয়। তারপরে ইসলাম মতে ভাবে যে মেয়েরা পড়াশোনা করবে, পর্দার বাইরে যাবে, বেপরোয়াভাবে চলাফেরা করবে। এ ধরনের একটা তাদের নেতিবাচক মনের ভিতর কুসংস্কার বিরাজ করে, যার দরুন তারা কি করে, কন্যা সন্তানকে তারা বিদ্যালয়ে পাঠায় না পড়াশোনা। তার জন্য কি হয়, এটা সমাজের উপর প্রভাব বুঝতে পারে। এবং এই কুসংস্কারের কারণে তারা কি থাকছে, অজ্ঞতা থাকছে। অজ্ঞতা থাকার কারণে অনেকটা প্রভাব দিচ্ছে। এবং এই নিরক্ষরতার কারণে কি হচ্ছে, শিশুদের উপরে নির্যাতন হচ্ছে। যেমন যে শিশুটা পড়াশোনা করতো যে সময়, সেই সময় দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে থাকছে, কাজ চলছে, কিন্তু মাঝে মাঝে তার কি হয়, নির্যাতনের শিকার হচ্ছে নিরক্ষরতার কারণে। তারপর বহু বিবাহ, এই নিরক্ষরতার কারণে বহু বিবাহটা হচ্ছে, মানে কি সে অক্ষর জ্ঞান নাই, তার ধারণা নেই যে এই অনেকগুলি বিবাহ করলে কি কি সমস্যা হতে পারে, অনেকগুলি বিবাহের পর জনসংখ্যা বৃদ্ধি পায়, এটা সমাজের কিংবা সংসারের প্রতি সমস্যার সৃষ্টি হয়, এটা সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। যেহেতু বিবাহ হচ্ছে নিরক্ষরতার কারণ। তারপর বিবাহ বিচ্ছেদ, এই যে নিরক্ষরতার কারণে একটা সংসারে যখন অশান্তির সৃষ্টি হয়, তাহলে ঝগড়া কলহ অনেক কিছু না বুঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়, সংসার অশান্তির সৃষ্টি হয়, যা এটা তখন কি হয়, একটা সংসার ভেঙে যায়, বাবা মার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়। এটা বিবাহ বিচ্ছেদটা হচ্ছে নিরক্ষরতার একটি অবস্থা। তারপরে এই যে অল্প বয়সে বিয়েটাও নিরক্ষরতার কারণে হয়ে থাকে। যেমন একটা কন্যা সন্তান যখন হয়, তারপরে বিয়ের বয়স না হতে 12, 10, 11 বছর হবে, তাদের কি করে, বিয়ে দিয়ে দেয়। যে এখন তাকে বিয়ে দিয়ে দে, তাহলে তার পড়াশোনা বা খাওয়া দাওয়া ভরণ পোষণ সবকিছু দায়িত্ব থেকে বাবা মা মুক্ত পাচ্ছে। এটা হচ্ছে তাদের নিরক্ষরতার কারণ ধারণা। তারপর উন্নয়নের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, উন্নয়নটা হচ্ছে না। এই যে আগের যে কারণগুলি, প্রভাবগুলি আমি বললাম, এগুলি হচ্ছে নিরক্ষরতার। তারপরে এই যে দেখো নিরক্ষরতার কারণে কিন্তু কি করে, যৌতুক দিচ্ছে, কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার সময় বরকে যৌতুক দিচ্ছে, এটাও কিন্তু নিরক্ষরতার প্রভাব। এটাও আমাদের সমাজে প্রভাব দেখা যাচ্ছে। নিরক্ষরতার কারণে কর্মসংস্থানে তাদের যতটুকু যোগ্যতা নিয়ে একটা কর্মসংস্থানের যোগদান করার প্রয়োজন, সেটা তারা পারে না, যার দরুন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, তারা বেকার হয়ে পড়ছে, ঘরে বসে থাকছে। এটা বেকারত্ব হচ্ছে আরেকটি প্রভাব। দারিদ্রতা সৃষ্টি হচ্ছে। তো বেকারত্বের কারণে দারিদ্রতা সৃষ্টি হবে, তার খাবার দাবার সে আয় করতে পারে না, তখন তার সংসারে কি হবে, সমস্যার সৃষ্টি হবে। এবং সমস্যার কারণে কি হয়, দারিদ্রের সৃষ্টি হয়। এখন তারপর হচ্ছে মাদকাসক্তি। এই যে বেকারত্ব, দারিদ্র, দেখো একটার পর একটা পর্যায়ক্রমে আমি তোমাদের সামনে তুলে ধরেছি, পর্যায়ক্রমে বেকারত্বের কারণে দারিদ্র্যের সৃষ্টি হয়, দারিদ্র্যের কারণে প্রভাব বিস্তার করে মাদকাসক্তি। তারা মাদকাসক্তি মানে হতাশায় ভুগতে ভুগতে তারা কি হয়, একটা দিকে আসক্তি হয়ে যায়, তখন তারা আসক্তি হয়ে যায় নেশাগ্রস্ত, মানে নিজেকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করে, যে মনটা অন্যদিকে চলে, তখন তে মাদকাসক্তির প্রতি আসক্তি হয়ে যায়। এটা মাদকাসক্তি যখন হয়ে যায়, তখন তারা অপরাধ করতেও দ্বিধাবোধ করে না, তাদের তখন তো অতিরিক্ত মাদকাসক্তি, কারণ তার নেশার যে দ্রব্য সামগ্রী সেগুলি সংগ্রহ করতে সে কি করে, চুরিও করে, সংসার চুরি করে, অনেক সময়
ঘরে মার কাছে যখন না পায় তখন ঘর থেকে চুরি করে, তারপরে অপরাধ, চুরি, ডাকাতি, তারপরে খুন পর্যন্ত তারা দ্বিধাবোধ করে না। মাদকাসক্তি হয়তো খুন পর্যন্ত করতেও তারা দ্বিধাবোধ করে না। তারপর দেখো স্বাধীনতা ও পুষ্টিহীনতা, এই যে এতগুলি কারণ পর্যায়ক্রমে আমি তোমাদের সাথে আলোচনা করার পরে তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছ যে এখানে যখন পর্যায়ক্রমে ধাপে ধাপে সমস্যা প্রভাবটা পড়ে যাওয়ার পরে তখন কি হয়, অপরাধ প্রবণতা হয়। এখন অপরাধ প্রবণতা তাদের মাঝে কি হয়, স্বাধীনতা কি হয়, ক্ষীণ হয় এবং পুষ্টিহীনতা তাদের মাঝে দেখা যায়। এখন চলো দেখি এই যে আমি যে নিরক্ষরতার কারণ এবং প্রভাব দুটি আলোচনা করলাম, এখন এই যে নিরক্ষরতা, এই নিরক্ষরতা দূরীকরণের উপায় আছে। এখন আমরা এই নিরক্ষরতা দূরীকরণের উপায়গুলো আলোচনা করব, কিভাবে আমরা এই নিরক্ষরতা দূর করতে পারবে সেই উপায়গুলি বলবো। দেখো, জীবন মানের উন্নয়ন করা, দারিদ্র মোচন করতে না পারলে নিরক্ষরতা দূর হবে না। প্রথমত আমাদের করতে দারিদ্রটা আমাদের দূর করতে হবে। তারপর স্কুলে পাঠাতে হবে, পড়াশোনা মনোযোগী করতে হবে। পড়াশোনা মনোযোগী করার পরে তারা যখন পড়াশোনা শেষ করবে অবশ্যই সে তার যোগ্যতা অনুযায়ী কোনো কর্মসংস্থানে চাকরি পাবে। তখন কি হবে, তার জীবন মান উন্নয়ন হবে। তারপরে দেখো, পরেরটা হচ্ছে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা। একজন শিশুকে শিক্ষাটাকে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে। বাধ্যতামূলক করলে অবশ্যই সে কি করবে, পড়াশোনায় মনোযোগী হবে। এবং অবৈতনিক করলে সে কি মা বাবা কি করবে, যে তার দারিদ্রের কারণে যে সে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারছে না, সেটা তার ভিতরে কাজ করবে না। তখন সে বিনা বেতনে সে স্কুলমুখী হবে এবং তার অক্ষর জ্ঞান হবে। তারপরে দেখো, আধুনিক জীবনের প্রতি আগ্রহী করে তোলা। আধুনিক যে জীবন আছে সেই জীবনের প্রতি অনেকটা আগ্রহী করে তুলতে হবে। গতানুগতিক জীবনের চেয়ে গ্রামীণ সাধারণ জীবনের যে আছে, এখন যে জীবনটা ধারাবাহিকতা চলছে, প্রযুক্তির যুগ, এগুলির প্রতি তাদের কি করতে হবে, আগ্রহী করে তুলতে হবে। তারপরে কর্মসংস্থানের যে সুযোগ, সেই সুযোগটা সৃষ্টি করতে হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষিত বেকার সমস্যা সমাধান হয়ে বাংলাদেশ জনসাধারণের মধ্যে এই বিশ্বাস তৈরি করতে হবে যে শিক্ষা গ্রহণের পর সন্তানের কি চাকরি পাবে। শিক্ষা গ্রহণ করে যে সন্তানটা অবশ্যই চাকরি পাবে, এই সুযোগটা নিশ্চিত করতে হবে। তাদের শিক্ষার প্রতি আগ্রহ করে তুলতে হবে। তারপরে দেখো, বয়স্ক শিক্ষা কর্মসূচি চালু করা। বয়স্ক যে অনেক বয়স হয়ে গেছে এদের জন্য আলাদাভাবে বয়স্ক শিক্ষার একটা কর্মসংস্থান তৈরি করতে হবে। এবং পাঠদান বৃদ্ধি, বয়স্কের চাহিদা অনুযায়ী যেরকম পাঠদান দেওয়ার প্রয়োজন সে সুযোগ সুবিধা সৃষ্টি করলে কি হবে, নিরক্ষরতা দূর করা যাবে। তারপরে শিক্ষার উপকরণ সহজে, শিক্ষার যে উপকরণগুলি আছে সেগুলো কি সহজেই যেন পাওয়া যায় এবং শিক্ষা ঋণ ও শিক্ষা সহায়তা প্রকল্প চালু করতে হবে। তাহলে আমাদের কি এই যে নিরক্ষরতাটা দূর করা সম্ভব হয়। তারপরে দেখো, নৈশ বিদ্যালয় স্থাপন করা, যে শিশু শিশু আছে কিছু, যেমন দরিদ্রতা, তাদের দরিদ্রতার কারণে সে পড়াশোনা করতে পারছে না, তাকে দিনের বেলা কি করতে হয়, কাজ করতে হয়, সে পড়াশোনা করতে পারে না। একটা ছেলে যদি পরিবারে বাবা না থাকে, উপার্জনক্ষম ছেলে যদি মাথা হয় পরিবারে, তখন তাকে উপার্জন করে তার বাকি ভাই বোনের পড়াশোনা ভরণ পোষণ করতে হয়। এই সেরকম পরিবারের জন্য কি করতে হবে, নৈশ বিদ্যালয় সুযোগ সৃষ্টি করতে হবে। তারা যেন দিনের বেলা কাজ করে রাতে পড়াশোনা করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করতে হবে। তারপর পেশার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষার প্রসার। নিয়োগ কার্যক্রম শুধু তত্ত্বীয় শিক্ষা নয়, তত্ত্ব বিষয় শিক্ষা নয়, সাক্ষরতা পেশাগত যে এটা বৃদ্ধি করতে হবে। কৃষি ভিত্তিক, তারপরে শিল্প ভিত্তিক, এরকম পেশার সাথে সংগতিপূর্ণ শিক্ষার একটা সুযোগ শিক্ষা পরিকল্পনা অনুসারে করতে হবে। কৃষকদের
জন্য তাদের পেশার সাথে নির্ভরযোগ্য কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাহলে কি হবে, নিরক্ষরতা দূর হবে। তারপর নারী শিক্ষা কর্মসংস্থানের সৃষ্টি। নারীরা আমাদের দেশে অর্ধেকই নারী। এই নারীদের শিক্ষা অর্জনের পরে তারা যেন কর্মসংস্থানের সুযোগ পায় এবং কর্মসংস্থানে ভালোভাবে চাকরি করতে পারে, সুযোগ সে ব্যবস্থা করতে হবে, নিশ্চিত করতে হবে। একজন শিক্ষিত মা কি করতে পারে, অবশ্যই তার সন্তানকে সুন্দরভাবে শিক্ষিত করতে পারবে। এই ধারণাটা আমাদের প্রত্যেকটি নারীর ভিতরে ঢুকে দিতে হবে। এতে এজন্য নারীদের শিক্ষার সুযোগ এবং কর্মসংস্থানে, শিক্ষা অর্জন করার পরে সে যেন কর্মসংস্থানের সুযোগ পায়, সেটা সুযোগ সৃষ্টি করতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপর উন্নত যোগাযোগ ব্যবস্থা। কিছুক্ষণ আমি আলোচনা করেছি যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক শিক্ষার্থী কি করে, অনেক শিক্ষার্থীর মা বাবা কি করে, পড়াশোনা করতে দিতে চায় না। দূরে রাস্তা, কাছাকাছি কোনো বিদ্যালয় নেই, কাছাকাছি বিদ্যালয় থাকা সত্ত্বেও সেখানে যাওয়ার জন্য রাস্তাঘাটের অবস্থা খারাপ, তারা যে সেটা নাই, যার জন্য সে কি করে, স্কুলে যেতে পারে না। এই শিক্ষার্থীর যে যোগাযোগ ব্যবস্থা, এটা উন্নত করতে হবে। সড়ক ব্যবস্থা সংস্কার উন্নত করলে এই শিক্ষা লাভের যে বিদ্যালয় জনসাধারণ শিক্ষা লাভের সুযোগটা বৃদ্ধি পাবে। তারপর বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন। অনেকে, যে আমি কিছুক্ষণ আগে বলেছি যে কিছু কিছু শিক্ষার্থী আছে যারা দিনের বেলা কাজে ব্যস্ত থাকে, কাজ করে, সংসারের দায়িত্ব তার উপরে থাকে, তাদের ক্ষেত্রে অনুসূচির ব্যবস্থা, সেই ব্যবস্থা সুন্দর বিদ্যালয়, সেই জন্য বিদ্যালয়ের সময়সূচি, মানে সময়সূচিটা যে সময় রাতে কিছু পড়াশোনা করলো, আবার দিনে, এবং কিছু কিছু বয়স্কদের শিক্ষা অর্জন করতে যেন তারা দিনের বেলা কাজ করে যে সময়টা যখন সে সুযোগ পাবে, যা তাদের সাথে আলোচনা করে সেই অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন করার ব্যবস্থা করা যেতে পারে। এই যে তারা প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি ছুটির তালিকা আঞ্চলিক, মানে গ্রীষ্মকালে ধান মারার সময় যখন ধান উঠান, তখন তাদের কৃষিকাজে সাহায্যের জন্য অনেক কৃষকের সন্তানই কি করে, স্কুলে যেতে পারে না, তাতে তার পড়াশোনা ক্ষতি হয়। কিন্তু সেই সময়টা যদি মানে কৃষকের সুবিধা, কাজের সুবিধার জন্য সেই সময়টা চেঞ্জ করে দেওয়া যায়, পরিবর্তন করে দেওয়া যায়, তাহলে কি হবে, শিক্ষার্থীরা, কৃষকের সন্তানরা স্কুলমুখী হবে এবং পড়াশোনায় আগ্রহী হয়ে পড়বে এবং নিরক্ষরতা দূরীকরণ হবে। এখন দেখো, তারপরেরটা হচ্ছে কি, কর্মমুখী শিক্ষার প্রসার। এই যে শিক্ষার্থী অতি সহজেই বৃত্তিমূলক ব্যবস্থা যদি করা হয়, তাহলে শিক্ষা, এই যে সন্তানরা, আমাদের দেশের যে দারিদ্র কৃষক তারপর যারা আছে, তাদের সন্তানেরা কর্মসংস্থান, যে কর্মমুখী শিক্ষার প্রসারের দিকে আগ্রহী হবে। এখানে বৃত্তি যে আশায় তারা গবেষণা তারপর হচ্ছে সর্বনিম্ন গবেষণা পরিকল্পনা, যেটা বাস্তবভিত্তিক তথ্যের আলোকের পরিকল্পনা ব্যতীত কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন হবে গবেষণা প্রয়োজন হয়। নিরক্ষরতা দূরীকরণের জন্য যে জাতীয়ভাবে ফলপ্রসূ গবেষণার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা যায়, সেই ব্যবস্থা করতে হবে। এখন আমি এতক্ষণ পর্যন্ত এই নিরক্ষরতা, বাংলাদেশের যে নিরক্ষরতার সমস্যা আলোচনা করলাম, তার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য আমি 3টি প্রশ্ন রেখেছি। অবশ্যই 3টি প্রশ্ন বলতে পারবে। দেখো, এখানে নিরক্ষরতাকে কি হিসেবে গণ্য করা হয়? নিরক্ষরতাকে কি হিসেবে গণ্য করা হয়? নিরক্ষরতাকে জাতীয় অভিশাপ হিসেবে গণ্য করা হয়। তারপরে দেখো, বাংলাদেশের নিরক্ষরতার পরোক্ষ হিসেবে কোনটি চিহ্নিত করা হয়? প্রাচীনপন্থী মনোভাব,
প্রাচ্যপন্থী মনোভাব। তারপরে নিরক্ষরতার হার দূর করা যাবে কিভাবে? শিক্ষানীতি 2013 বাস্তবায়নের মাধ্যমে নিরক্ষরতার হার দূর করা যাবে। একটা শিক্ষানীতি আছে, সেই শিক্ষানীতিটা বাস্তবায়নের মাধ্যমে নিরক্ষরতা দূর করতে পারবো আমরা। আমি তোমাদের জন্য একটি বাড়ি কাজ রেখেছি, তোমার বাড়িতে বসে সুন্দর করে এটা করে ফেলবে। দেখো, তোমার এলাকার নিরক্ষরতার প্রভাবে সৃষ্ট সমস্যার একটি ছক তৈরি করবে। একটি ছক, সুন্দর করে একটি ছক তৈরি করে রাখবে। আজকে আমার পাঠের বিষয় এ পর্যন্তই ছিল। সামনের সোমবারে 11টা 20-এ আবার তোমাদের সামনে আরেকটি আলোচনা বিষয় নিয়ে উপস্থিত হব। আশা করি তোমরা সবাই ঘরে বসে সুন্দর করে পড়াশোনা করবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।